নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক বিমল মিত্র রচিত গল্প আমার মাসিমা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, আমার মাসিমা। মাসিমার মেসোমশাইয়ের সম্পর্কটা আমার কাছে বড় বিচিত্র লাগতো বরাবর। মা বলতো, আহা কি কপাল করেই যে এসেছিল রাঙাদি। সত্যি হিংসে করবার মতো কপালই বটে রাঙা মাসিমার। খুব ছোটবেলায় মনে পড়ে, রাঙা মাসিমার বাড়ি গেছি, তখন ভাড়াটে বাড়ি ছিল। রাঙা মাসিমা নিজের হাতে রান্না করা, ময়লা কাপড় সেদ্ধ করা, যাবতীয় কাজ করছেন। মেসোমশাই পর্যন্ত কখনো মুড়ি ছাড়া আর কিছু জলখাবার পাননি। আমাকে দেখিয়ে মেসোমশাই বলেছেন, ওকে দুটো মুড়ি দাও না। মাসিমা বলেছেন, ওরা আর মুড়ি খায় না আমাদের মতন। তারপর হাতের কাজ করতে করতে বলেছেন, ওর বাবা তোমার মতো কি অকম্মা লোক? ওদের 3 জনের সংসার, তবু 4 সের দুধ নেয় ওর মা, তা জানো? মেসোমশাই বলেছেন, তা মুড়ি কি খারাপ জিনিস গা? বর্ষা বাদলের দিনে তেল নুন মেখে মুড়ি খেতে তো বেশ লাগে আমার। রাঙা মাসিমা রেগে গিয়ে বলেছেন, তোমার মতো লোকের হাতে পড়ে মুড়ি ছাড়া যে আর কিছুই জুটবে না তা আমি জানি। যেমন ফুটো কপাল আমার। তখনও মেসোমশাই জজ হননি, সামান্য উকিল মাত্র। বউবাজারের একটা গলিতে যে কি বাড়িতে থাকতেন, একখানা মাত্র শোবার ঘর, তারই মধ্যে ঢালোয়া বিছানা, 3-4টে ছেলে মেয়ে নিয়ে সেই একটা ঘরের মধ্যে থাকা। আর রান্নাঘরটায় গোল পাতার ছাউনি। সেই এক চিলতে রান্নাঘরের মধ্যে দিনরাত কাটতো মাসিমার। কিন্তু তবু কত যে পরিপাটি কাজ। রান্না সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া চুকে গেছে, ছেলেমেয়েরা স্কুলে, মেসোমশাই কোর্টে। তখন যত রাজ্যের কাজ মাসিমার। বড়ি শুকোতে দিচ্ছেন রোদ্দুরে, খাড় কাচতে বসছেন, কিংবা চাল বাছতে শুরু করেছেন কুলো নিয়ে। অথচ একটাও ঝি নেই, চাকর নেই। মেসোমশাই কতবার বলেছেন, একটা বিধবা মেয়ে মানুষ আছে, ওরা বলছিল মাইনে নেবে না, শুধু খাবে, রাখলেও তো পারো। রাঙা মাসিমা ঝাঁঝিয়ে উঠতেন, থামো তুমি। তোমার মতো অকম্মা লোকের হাতে যখন পড়েছি, তখন জানি আমার কপালে কষ্ট আছে। জিজ্ঞেস করো ওকে। ওদের 3 জনের সংসার, তবু ওর মাকে কখনো নিজের আঁটতে হয়নি। মেসোমশাই বলতেন, তা বলে তোমার একটা অসুখ বিসুখ করলে তখন? মাসিমা বলতেন, অসুখ বিসুখ করলে তো বেঁচে যায় বাপু, আমাকে আর ভূতের বেগার খাটতে হয় না তোমার সংসারে। মেসোমশাইকে দেখেছি ভোরবেলা উঠে নিজের হাতে নিজের জামা কাপড় কেচে ঘর পরিষ্কার করে বাইরের ঘরে কাজ নিয়ে বসে গেছেন। তারপর চট করে এক ফাঁকে মক্কেলকে বসিয়ে রেখে বাজারও করে এনেছেন। মাসিমা দেখতে পেয়ে হৈ হৈ করে উঠেছেন, ও কি মাছের থলি আর আনাজের থলি একাকার করে ফেললে রে? ছিষ্টি আঁশ করে ফেললে যে তুমি। অমন বাজার করবার মুখে আগুন। নাও নাও হাত ধো। নিজেই জলের ঘটি নিতে যাচ্ছিলেন মেসোমশাই। আবার হৈ হৈ করে উঠেছেন মাসিমা, ওই দেখো গো, আমার হেঁসেল শুদ্ধ আঁশ করে দেবে নাকি? কি অকম্মা লোকের হাতেই পড়েছি মা। উফ,
বলি বাসাতে তুমি হেঁসেলের ঘটি ছুটছিলে কেমন করে, হ্যাঁ? মেসোমশাই হয়তো তখন সত্যি বড় ব্যস্ত। বাইরের ঘরে মক্কেল বসিয়ে রেখে এসেছেন। একটু যেন গলা চড়িয়েই বললেন, তা আমার হাতে একটু হাত ধোবার জল দাও, মক্কেলরা বসে আছেন যে সব। মাসিমা অমনি রান্নাঘর থেকে বললেন, তা তোমার মক্কেলরাই বড় হলো গা তোমার কাছে, হলো কথার কথা শোন তোরা, শুনেছিস অনাছিষ্টির কথা, বলে সাক্ষী মানতেন ছেলে মেয়েদের। আমায় লক্ষ্য করে মেসোমশাইকে শুনিয়ে শুনিয়ে মাসিমা কতদিন বলেছেন, এই আমি হেন গিন্নি পেয়েছিলে বলে এ যাত্রা টিকে গেলে তুমি, যা বলবো। তারপর একটু থেমে বলতেন, একবার ইচ্ছে হয় দেখতে আমি দুদণ্ড চোখ বুঝলে তুমি কেমন করে চালাও সব। আমরা তখন অতি ছোট, সব জিনিস বোঝার বয়স হয়নি। দেখতাম মাসিমার কথা শুনে মেসোমশাই কেমন নিরুত্তর হয়ে থাকত। কত যে অভিযোগ অনুযোগ, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেসোমশাই নির্বিকার চিত্তে আদালতে নথিপত্র পড়ছেন, নিজে উদয় আস্ত পরিশ্রম করে টাকা এনে সংসারে তুলে দিচ্ছেন মাসিমার হাতে। মাসিমা আবার সে টাকা আঁচলে গেঁড়ো বেঁধে রাখছেন, কিন্তু একটা কোনো খরচের জন্য টাকা চাইলেই মাসিমা আগুন। বলতেন, কোত্থেকে টাকা পাবো যে হিসেব রাখবো? টাকা কোথায় পাবো? টাকা আমার হাতে নেই। মেসোমশাই বলতেন, তার ছেলেটার জ্বর, ওষুধ আনতে হবে তো। মাসিমা তখন সে দৃশ্য থেকে দূরে সরে গেছেন। মেসোমশাই রান্নাঘরের দরজা পর্যন্ত গিয়ে বললেন, ওষুধটা তাহলে এনে দিয়ে যাই। তা যাও না, কে বলেছে যে ওষুধ এনো না? টাকা দাও দুটো। মাসিমা বলতেন, টাকার কি গাছ আছে আমার? না আমি পুরুষ মানুষ, চাকরি করে টাকা আনবো? তা আমি যদি পুরুষ মানুষ হতুম তো সংসারের এমন দশা হতো না। জিজ্ঞেস করো ওকে, ওদের তিনজনের সংসার, তবু কটা ঝি আর কটা চাকর রেখেছে ওর বাবা। ঝি চাকর আসে, মেসোমশাই বলে কয়ে 10 জনকে খোসামত করে বাড়িতে একটা চাকর এনেছে। চাকরকে লুকিয়ে লুকিয়ে বলে যান তিনি, একটু যদি বকুনি টকুনি দেয় তোর মা, কিছু মনে করিস নে বাবা, তোকে আমি আলাদা করে বকশিস দেব। যদি ভাত খেয়ে পেট না ভরে তো আমাকে বলিস, আমি তোকে পয়সা দেব, দোকান থেকে কিনে নিয়ে খেয়ে নিস বাবা। কিন্তু অশান্তি আরো বেড়ে যেত তাতে। মক্কেলদের সঙ্গে কাজের কথা বলতে একেবারে এক একদিন কানে তালা লেগে যাবার অবস্থা হতো। চাকরের সঙ্গে মাসিমার বচসার আর অন্ত থাকে না। মাসিমা বলছেন, ডাক তো তোর বাবাকে ডাক, সুখের চেয়ে শোয়াস্তি ভালো। বেশ ছিলুম সুখে, চাকর বাকর বাড়িতে ঢুকিয়ে এক কাল হলো। দুটো মানুষের ভাত খাবে, অথচ কাজের বেলায় এত ফাঁকি। এ তো চাকর আনা নয়, আমাকে জ্বালানো। যেমন হয়েছে কর্তা তেমন হয়েছে কর্তার চাকর। ধুর ধুর ধুর। তারপর যথারীতি একদিন কোর্ট থেকে ফিরে এসে মেসোমশাই দেখলেন সব নিস্তব্ধ। জিজ্ঞাসা করলেন, হরি কোথায় গেল? মাসিমা বোধহয় এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলেন। বললেন, যেমন তুমি অকম্মা বাবু, তেমনই তো তোমার অকম্মা চাকর। ও কাউকেই আমার দরকার নেই। আমার যেমন কপাল, তোমার মতন লোকের হাতে যখন পড়েছি তখনই জানি অদৃষ্টে আমার অনেক কষ্ট। জিজ্ঞেস করো ওকে, ওদের তিনজনের সংসার, তবু।
এসব কথা যখনকার, তখন আমরা খুব ছোট। তারপর বউবাজারের বাড়ি ছেড়ে মেসোমশাই কলেজ স্ট্রিটের ওপর সদর রাস্তায় বাসা নিয়েছেন। আয় বেড়েছে, ছেলে মেয়েদের বয়স হয়েছে। খুকুর বিয়ে হয়ে গেছে এক বড় ঘরে। খুকুর বিয়েতে মেসোমশাই জাঁকজমক করেছিলেন খুব। সে বিয়েও মেসোমশাইয়ের এক মক্কেলের কল্যাণে। একটা পয়সা নেয়নি পাত্রপক্ষ। মক্কেলরা গাদা গাদা জিনিসপত্র দিয়ে গেছে বাড়িতে বয়ে। ধন্য ধন্য করেছে সব আত্মীয় স্বজন নতুন কুটুম দেখে। বরকর্তা বলেছেন, জিতেন বাবু এমন সজ্জন লোক, তার মেয়ের বিয়েতে আমরা টাকা নেব? কেবলমাত্র মেসোমশাইকে দেখেই পাত্রী পছন্দ করেছেন তারা। বলেছেন, এমন সাধু লোকের মেয়ে ঘরে আনতে পারাও যেন বহু পুণ্যের ফল। মাসিমা কিন্তু তখনও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছেন, ওর সাধ্যে কি ওই মেয়ে পার করেন? যা দেখছো মা, সব এই আমি হেন মেয়ে ছিলাম বলে, কোনো যোগ্যতাই নেই তোর। গায়ে হলুদ দেখে সব লোক অবাক। মেয়েকে দিতে আর কিচ্ছুটি বাকি রাখেননি মেসোমশাই। মাসিমাও গরদে জোর পড়ে বলছেন, দেখেছো তো মা, তোমার ওই অকম্মা মানুষটিকে, সেই মেয়ে দেখার সময় থেকে এই পর্যন্ত যা কিছু সব আমাকেই তো করতে হচ্ছে। একটা কাজ তো ওকে দিয়ে হবার উপায় নেই। মেসোমশাই সামনেই দাঁড়িয়েছিলেন। মাসিমা বললেন, হাসছো কি, হাসছো কি? ওই তো সবাই সাক্ষী আছে, বলুক দেখি। কেউ তুমি কোন কাজটা করেছো? যে কাজটা আমি দেখব না, সবই তো পণ্ড করবে। এমন কপাল আমার মা যে একাই হাতে সব কাজ করতে হবে। সত্যি, মাসিমাও মেসোমশাইকে দেখে এক একবার অবাক হয়ে যেতেন। বলতেন, আমার একবার কাছারিতে গিয়ে দেখে আসতে ইচ্ছে করে, তুমি কেমন করে কাজ চালাও সেখানে। উকিল থেকে আস্তে আস্তে মেসোমশাই জজ হলেন। গোলদিঘির পেছনে মস্ত বাড়ি কিনলেন। মন্টু তখন ডাক্তারি পাশ করে রেলে চাকরি নিয়েছে। মেজ ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে কাশি থেকে। জমজমাট সংসার, 3টে চাকর, 2টো ঝি। আত্মীয় স্বজন, নাতি নাতনি, বিধবা সধবা গলগ্রহের কলকোলা হয়ে বাড়ি পূর্ণ। তার মধ্যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত মাসিমার কেবল ওই এক কথা, হলে কি হবে মা, আমি যেদিকে দেখব না সেই দিকেই তো চিত্তির। যেমন হয়েছে বাড়ির অকম্মা কর্তা, তেমনি সবাই। একটা মানুষ যদি কাজের হয়, সবাই এ বাড়ির কর্তার ধারা পেয়েছে গো। গৃহপ্রবেশের দিনে আত্মীয় স্বজন সকলের নিমন্ত্রণ হয়েছে। গিয়েই মাসিমার গলা শুনতে পেলাম, বলছেন, বলি তুমি একটা অকম্মা মানুষ, তুমি আবার এই কাজের ভিড়ের মধ্যে কেন শুনি? মেসোমশাই বুঝি নিজের গামছার খোঁজে এসেছিল অন্দরমহলের ভেতরে। মাসিমার মন্তব্য শুনে আবার যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। কোনো বিরক্তি নেই, বিরাগ নেই, সদাশিব ধীর স্থির শান্ত মানুষটি বরাবর। সামান্য অবস্থা থেকেই নিজের ধৈর্য, সাহস, কর্তব্যনিষ্ঠা, একাগ্রতা দিয়ে অক্লান্ত উদয়াস্ত পরিশ্রম করে বিত্তশালী হয়েছেন। কিন্তু কোনো হিংসা, ক্ষোভ, দুর্ব্যবহার নেই কারোর ওপর। মাসিমা বললেন, এও বলে রাখছি বাপু তোমাদের, তোমরা এখন বড় হয়েছ, সব বুঝতে পারো। আমার মতো গিন্নি পেয়েছিল বলেই তোমার মেসোমশাই এই বাড়ি ঘরদোর করতে পারলে কলকাতায়। এই শোনো বৌমারা, আজ আমাকে দেখছো তোমরা এমনি, আমি একদিন ছেলে মানুষ করা থেকে এই কলকাতায় বাড়ি করা পর্যন্ত সব একা করেছি।
আমি না থাকলে ওই ছেলেরাও মানুষ হতো না, মেয়েদেরও বিয়ে হতো না। ওই অকম্মা মানুষ শুধু মাসে মাসে কটা টাকাই এনে তুলে দিয়েছে আমার হাতে, আর তো কোনো যোগ্যতা ছিল না ও মানুষে। যে মানুষের কোনো যোগ্যতা ছিল না, সে মানুষ সামান্য অবস্থা থেকে এত বড় কেমন করে হলো, এ প্রশ্ন কেউ কোনোদিনও করেনি মাসিমাকে। দিনে দিনে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, পুত্র পৌত্র ধন জন কিছুরই অভাব থাকেনি মাসিমার। সে মুড়ি খাওয়া এখন উঠে গেছে। এখন সংসারে দৈনিক 5-7 সের দুধ খরচ হয়। নাতনিদের একক্ষেপে গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়ে তারপর কর্তাকে কোর্টে পৌঁছে দেয়। মেসোমশাই গরমের ছুটিতে মাসিমাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যান। সংসার জল জল করছে, চারিদিকে সাফল্য, চারিদিকে সাচ্ছল্য। পাড়ার 5-10 জন লোক রোজ এসে কুশল প্রশ্ন করে যান। দেশের 10-20টা ব্যাপারে মেসোমশাইয়ের ডাক পড়ে। কত অসংখ্য প্রতিষ্ঠানে দাতব্য করতে হয়, সময় পান না মেসোমশাই সব জায়গায় যেতে। তবু কজন আমায় পীড়াপিড়ি করেছিল কয়েকদিন ধরে মেসোমশাইকে গিয়ে তাদের প্রতিষ্ঠানের সভাপতি হতে বলবার জন্যে। আমিও মাসিমাকে দিয়ে বলাবো ভাবছিলাম। মাসিমা শুনে বললে, ও মানুষকে তো চিরটাকাল দেখে আসছি বাবা, বিয়ে হওয়া স্তক আমাকে জ্বালিয়েছে, ওকে দিয়ে তোদের কাজের কি সুসার হবে বলতো? মাসিমা সত্যিই যেন হেসে বাঁচেন না, বলেন, ওকে সভাপতি করবে তবেই হয়েছে, তোরা লোক পেলি নে রে। কথায় কথায় মাসিমা খোঁটা দেন। ওই তো দাঁড়িয়ে রয়েছে, ও জিজ্ঞেস কর না ওকে, ওদের তো 3 জনের সংসার, এখন না হয় ওর বউ ছেলে মেয়ে হয়েছে, কিন্তু ওর মা কোনোদিনও সংসারের কোনো কুটোটা নেড়েছে? বলুক দেখিও। কখনো কখনো রেগে বিরক্ত হয়ে গিয়ে বলেন, পারবো না, আমি এত দেখতে পারবো না, তোমার সংসার তুমি দেখো, আমি পারবো না, চললুম। বিয়ে হয়ে বাড়িতে ঢোকা অবধি এক দণ্ড ফুরসত পেলাম না মা। কেন, আমার কি দায় পড়েছে শুনি? হোক গে সব লন্ডভন্ড, তুমি নিজে দেখতে পারো ভালো, নইলে রইল পড়ে, সব অপচ্য নষ্ট হোক, আমি ফিরেও দেখবো না আর। বলে মাসিমা নিজের শোবার ঘরে বিছানায় গিয়ে উঠে বসেছেন। বড় বৌমা ভালো লোক, মন রাখা কথা বলতে জানে। বলে, মা, আপনি এখানে বসে থাকলে কেমন করে কি করব? আমরা ছেলে মানুষ, কি বুঝি বলুন তো? আপনি সামনে বসে দেখিয়ে দিন, আমরা শিখে নিই মা। মাসিমা বললেন, কেন, উনি কোথায়, তোমার শ্বশুর? মা, তিনি তো বাইরের ঘরে। ডাকো তাকে, ডেকে আনো, দেখুন একবার সংসারে হুজ্জুতটা কত। তা কি কেউ আর জানে না মা? সবাই জানে, আপনি তবু একবার চলুন নিচে। না, তুমি যাও বৌমা, আমি যাব না। একদিন ও মানুষ দেখুক কাজটা কি হয় সংসারে। সারাটা জীবন আমার এমনি করে হাড়ে হাড়ে জ্বালিয়েছে বৌমা, একটা দিনের তরে শান্তি পাইনি আমি। এমন অকুম্মা লোকের হাতে পড়েছিলুম মা। বলতে বলতে মাসিমার চোখ সত্যি ছলছল করে ওঠে। সাধারণত মাসিমা কাক কোকিল ডাকবার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েন। সেই শুরু হয় চরকির মতো পাক খাওয়া। কে কি খাবে, কোথায় অপচয় হচ্ছে, কার কি প্রয়োজন, সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। যেখানকার যে জিনিস সেখানে না থাকলে অনর্থ। রান্নাঘরের পাশে উঠোনের ঝ্যাঁটাটা কাত হয়ে পড়ে আছে। মাসিমা সৌরভীকে ডেকে 2 কথা শুনিয়ে দেবেন। হ্যাঁ গা মেয়ে, উঠোনের ঝ্যাঁটাটা যে কাত হয়ে পড়ে আছে, এ কেমন ধারা অনাচ্ছিষ্টি কাজ,
সবাই কি বাড়ির কর্তার ধারা পেয়েছে? এমনই সব কথা। মাসিমা পুজোর সময় প্রতি বছরই একটা না একটা গয়না গড়াতেন। বউদের যা হবার তা তো হয়ই, সেবার কাজের ভিড়ে শ্যাকরাও সময় মতো জিনিসটা গড়িয়ে দিয়ে যেতে পারেননি। বারবার লোক দিয়ে তাগাদা দিয়েও মহালয়া পেরিয়ে গেল। মাসিমা সেদিন এক্কেবারে মেসোমশাইয়ের সদরে গিয়ে হাজির। মেসোমশাই কাগজ নিয়ে ব্যস্ত ছিল। মাসিমাকে দেখে অবাক। মেসোমশাই মুখ তুলে চাইতেই মাসিমা বললেন, বলি, তোমাকে তো বলা বৃথা, তুমি তোমার রাজকার্য নিয়েই ব্যস্ত। কি হলো কি? বলি, সংসারেও তো তুমি একজন, নাকি তুমি সংসার ছাড়া? সংসারে থাকতে গেলে দু চার কথা বলতে হয়, তাই বলি, নইলে আমার কি? যেদিন মরে যাব, দু চক্ষু বুঝবো, সেদিন তোমাকে বলতে আসবো না। তুমিও নিশ্চিন্তে রাজকার্য করবে। তা ভেবো না তোমাকে আমি দুষছি। দোষ তোমারও নয়, দোষ আমারই পোড়া কপালের। তা নইলে এত লোক থাকতে তোমার মতো অকম্মা লোকের হাতেই কিনা পড়তে হয় আমায়। মেসোমশাই কিছু বুঝতে না পেরে বললে, কি হলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাসিমা বললেন, হ্যাঁ গা, আমার কপালে কি যত অকম্মা জুটতে হয়। চাকর ঝি বউদের কথা না হয় ছেড়েই দিলুম, তারা না হয় কেউ আপনার জন্য নয়, কিন্তু গয়লা শ্যাকরা এদেরও কি বেছে বেছে পাঠিয়ে দাও আমার কাছে জ্বালিয়ে খাবার জন্যে? সেদিন গয়লা এলে তাকেও সোজা শুনিয়ে দিলেন মাসিমা, তোকে আর দুধ দিতে হবে না বাছা। কর্তার রক্ত জল করা পয়সা, আর তুই এমনি করে ঠকাবি জল মিশিয়ে মিশিয়ে। কর্তা না হয় মানুষ নয়, তা আমরাও কি চোখের মাথা খেয়ে বসেছি? কতদিন ছেলে মেয়ে নাতি নাতনি আমাদের সকলের সামনেই মাসিমা দুঃখ করে মেসোমশাইকে বলেছেন, তোমার হাত থেকে কবে যে নিষ্কৃতি পাবো কে জানে। আর জন্মে কত পাপই যে করেছি। সেই 11 বছর বয়সে বউ হয়ে ঢুকেছি এ বাড়িতে, আর এখন বুড়ি হয়ে গেলুম। সুখ যে কি দ্রব্য তা জানলুম না মায়ের জীবনে। মা বাবাকে বলতো, পড়তে তুমি দিদির হাতে তো বুঝতে ঠেলা। অমন দেবতার মতো স্বামী, তাও উঠতে বসতে গঞ্জনা। বাবা বলতো, তোমার দিদি বুঝবে মজা একদিন। কর্তা মারা যাওয়ার পর ছেলেরা কি করে দেখো। আমাদের জ্ঞান হওয়া থেকে দেখে আসছি মাসিমাকে ওই একই রকম। আগে যখন মেসোমশাইয়ের অবস্থা খারাপ ছিল, তখনও অভিযোগের অন্ত ছিল না। তারপর সংসারী মানুষের যা কিছু কাম্য, কিছু আর পেতে বাকি ছিল না মাসিমার। ঐশ্বর্য, সম্পদ, সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, পরিজন, দাসদাসী। তারপর ভবানীপুরের এই প্রাসাদ তুল্য বাড়ি। মেসোমশাইয়ের সে বাড়ি তো নয়, রাজপ্রাসাদ। সমস্তই মেসোমশাইয়ের নিজের চেষ্টায়, নিজের সৎ উপার্জনে। জীবনে কারো ক্ষতি করেননি, কারোর ওপর হিংসাও নয়। দূরের কাছে যে কেউ আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, আদর এবং অভ্যর্থনা পেয়েছে, বাড়ির একজনের মতোই থেকেছে। দিনে দিনে পরিজনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ সমস্তর মূলে একজনের অক্লান্ত অধ্যাবসায়, পরিশ্রম আর মানুষের সংসারে প্রতিষ্ঠা লাভের ঐকান্তিক নিষ্ঠা। সমাজে মেসোমশাইয়ের প্রতিষ্ঠা বেড়েছে দিন দিন। কোর্টে পসার বৃদ্ধি পেয়েছে, পদোন্নতি হয়েছে, সম্মানের সর্বোচ্চ শিখরে উঠেছেন একদিন। কিন্তু যখন দিন গেলে 5 টাকা এনে মাসিমার হাতে তুলে দিয়েছেন, তখনও যা। যেদিন 5,000 টাকা এনে তুলে দিয়েছেন, সেদিনও তাই।
সে টাকায় সংসারেরই শুধু সমৃদ্ধ হয়েছে তা তো নয়, ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদের বাহার বেড়েছে, কিন্তু মেসোমশাইয়ের পরিশ্রমে হ্রাস বৃদ্ধি হয়নি। মাসিমার কাছে কোনোদিনও কোনো মর্যাদারও তারতম্য হয়নি। মাসিমা ছেলে মেয়েদের খাওয়ার তদারক যতখানি করেছেন ততখানি করেননি মেসোমশাইয়ের। মাসিমা সন্ধে হতেই হুকুম দিয়েছেন, খোকাবাবু আজ লুচি খাবে, মনে থাকে যেন ঠাকুর, আর মন্টুর মাছের তরকারিতে যেন ঝাল দিয়ে বসো না। ঠাকুর হয়তো বলেছে, বাবুর খাবারটা আগে দিয়ে দেব মা। মাসিমা ঝাঁঝিয়ে উঠে বলেছেন, বাবুর খাবার পরে হবে, খোকাবাবু ঘুমিয়ে পড়লে আর খেতে চায় না, জানো না? বড় ছেলের বিয়েতে নিমন্ত্রিত বহু লোকজন এসে খেয়ে দিয়ে গেল। 1000 লোকের খাওয়ার আয়োজন হয়েছিল। তখন রাত 12টা। সবাই খেয়ে দিয়ে ঘুমোতে যাবার আয়োজন করছে। হঠাৎ কে যেন বললে, বড়বাবু তো কই খাননি। খবর পেয়ে সবাই লজ্জিত, শঙ্কিত। মাসিমা খাবার ঘরের সামনে এসে অত লোকের সামনে চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ গা, তোমায় অকম্মা বলি কি সাধে, খেতে ভুলে গেলে কি বলে তুমি? এইটুকু উপকার তোমায় দিয়ে হয় না। আমার কি একটা কাজ? আমি একলা মানুষ, কত দিকে নজর দেব? কত জায়গায় একে একে বদলি হয়েছেন মেসোমশাই। মেসোমশাইয়ের কোর্টে যাবার কথা কিন্তু কারোর মনে থাকে না সচরাচর। ঠিক সময় খাবার দেবার কথাও কেউ ভাবে না। ঠিক সময় তৈরি হয়ে এসে মেসোমশাই দেখেন খাবারের কোনো আয়োজন হয়নি। মাসিমা এসে হাজির হন, বলেন, যখন একলা এই শরীরে সংসার ঠেলেছি, কই তখন তো ভাত দিতে কখনো দেরি হয়নি, এখন কেন হয়? মেসোমশাই বলেছেন, কেন হয় তা তুমিই জানো। মাসিমা বলেছেন, আমার জানতে বয়ে গেছে, তুমিই দেখো, গাদা গাদা লোক রেখেছ, বোঝো এখন, যা আমার মতো গিন্নি পেয়েছিলে বলেই তুমি এ যাত্রা টিকে গেলে। তুমি কি ভেবেছ চিরটাকাল তোমার সংসারে বাঁধিগিরি করবো বলে জন্মেছি? আমার নিজের সুখ আহ্লাদ বলে কিছু নেই? পারবো না আমি দেখতে তোমার ভূতের সংসার। তুমি থাকো সংসার নিয়ে, আমি পারবো না। যতদিন গতর ছিল দেখেছিলাম, আর নয়, ঢের হয়েছে। সংসার করবার স্বাদ আমার খুব মিটে গেছে। সংসারের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিমারও শ্রীবৃদ্ধি হয়েছে দেখতাম। মাসিমাকে দেখলেও আর চিনতে না পারার কথা। নাতি নাতনি, পুত্র পৌত্র, পুত্রবধূদের ঘিরে বিকেলবেলা মাসিমা যখন বারান্দায় বসতেন, তখন সে এক দৃশ্য বটে। এক বৌমা মাসিমার চুল বেঁধে দিচ্ছেন, আর একজন সামনে বসে তরকারি করছেন শাশুড়িকে জিজ্ঞেস করে করে। মাসিমা বলে যাচ্ছেন, মন্টুর কপির তরকারিতে গরম মশলা দিতে বারণ করো ছোট মা। খুকুর বাটিতে আজ যেন দুধ রেখো না, কদিন থেকে পেটের অসুখ করেছে, তোমরা তো আর কেউ দেখবে না। ভোলা আজ লুচি খাবে না বলেছে, ওর জন্য তিজেল হাঁড়িতে 1 মুঠো ভাত করে দিও। পল্টুর দুধটা একটু ঘন করবে ঠাকুর, পাতলা দুধ খেতে পারে না ও, জানো তো। এমনই তদারক চলে মাসিমার সারাদিন ধরে। হঠাৎ হয়তো কেউ বলল, মা, কর্তাবাবু কোর্টে চাবি নিতে ভুলে গেছেন যে। মাসিমা বললেন, জানি নে বাপু, সারাদিন কোন রাজকার্য করেন ভগবান জানে। আমার সতেক কাজ, এত ঝঞ্ঝাটের মধ্যে কর্তার চাবির কথা সেও আমাকেই ভাবতে হবে। পারবো না আমি অত। সংসারের একটা কুটো নেড়ে তো মানুষের উপকার নেই। বাইরে বাইরে কেবল গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন, আর আমার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে মজা দেখছেন। পারবো না আমি। যার যা খুশি করুক, খবরদার আমাকে কেউ কিচ্ছু বলতে আসিসনি, ভালো হবে না বলে দিচ্ছি।
তা এমনি করে মাসিমার দাম্পত্য জীবন কত বছর চলতো কে জানে। সংসার তখন জমজমাট। মেসোমশাই প্রতিষ্ঠার সুউচ্চ শিখরে উঠেছেন। মাসিমারও চুল পেকে গেছে। সম্পদ আর ঐশ্বর্যের কোনো সীমা নেই। এমন সময় মেসোমশাই হঠাৎ রোগে পড়লেন। ভীষণ জ্বর। সকালবেলা কলঘরে গিয়ে কি যে হলো আর বেরোলেন না। শেষে জানা গেল কপালের শিরা ছিঁড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ছুটে গেল। মাকে সঙ্গে নিয়ে আমিও ছুটে গেলাম খবর পেয়ে। সমস্ত বাড়িতেই একটা থমথমে ভাব। ঝি, চাকর, নাতি নাতনি সবাই সন্ত্রস্ত। শুনলাম মাসিমা সেই যে মেসোমশাইয়ের পাশে গিয়ে বসেছেন, আজ 2 দিন আর ওঠেননি। নাওয়া নেই, খাওয়া নেই, কারো কথা শুনবেন না। সবাই বলে বলে হাড় মেনেছে। অবশেষে মাকে দেখে মাসিমা উঠে এলেন। চোখে জল নেই, শুকনো খটখটে। রাগে যেন চোখ দুটো শুধু লাল জবা ফুল হয়ে আছে। বললেন, এসেছিস? তুই এসেছিস? দেখে যা, ও মানুষের কাণ্ড তুই দেখে যা। সংসারের একটা উপকার করা তো দূরে থাক, এই অসুখে পড়ে আমাকে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ও মানুষ কি সোজা মানুষ ভেবেছিস? আমার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে নাচতে নাচতে এখন পালাবার মতলব ওর। মা বললে, রাঙাদি, তুমি নিজের শরীরটার দিকে একবার চেয়ে দেখো। মাসিমা বললেন, আমার নিজের শরীরের কথা যদি ভাববো তাহলে যে আমার সুখ হবে রে। আমার সুখ দেখলে ও মানুষের বরাবর পিত্তি জ্বলে যায়। আমার হবে সুখ। বিয়ে হওয়ায় তো চিরটা কাল আমায় জ্বালিয়েছে ও মানুষ। সুখ বলে কি দ্রব্য জীবনে জানতে পারিনি। সুখের আমার হয়েছে কি বোন? সারাটা জীবন আমায় জ্বালিয়েছেন। এখন মরে গিয়ে পর্যন্ত আমায় জ্বালাবার মতলব ওর। উনি কি সোজা মানুষ ভেবেছিস? মাসিমার শেষ জীবনটাও আমরা দেখেছি। মেসোমশাই মারা যাবার আগে তার যাবতীয় সম্পত্তি মাসিমার নামে লিখে দিয়েছিলেন। ভবানীপুরের বিরাট বাড়ি, নগদে আর স্থাবরে অস্থাবরে মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকার সম্পত্তি। ছেলেদের আগেই মানুষ করে দিয়েছিলেন মেসোমশাই। সব মেয়েদের বিয়েও দিয়ে দেওয়া হয়েছিল। কোথাও কোনো ত্রুটি নেই। মাসিমা বলতেন, মরণ আমার সারা জীবন একদণ্ড সুখ দেয়নি সে মানুষ। ওর সম্পত্তি নিয়ে কি আমি রাজা হব? দেখিস, আমি ওর সম্পত্তি একটা পয়সা ছুঁচ্ছি না হাত দিয়ে। আমার সোনার টুকরো ছেলেরা বেঁচে থাকুক। ছেলেরা থাকতে কর্তার পয়সায় আমার দরকার নেই মা। আমি কর্তার পয়সায় কখনো পিত্তেশ করিনি, আর করবও না। তা সত্যি, মাসিমা মেসোমশাইয়ের 1 পয়সার প্রত্যাশা করেননি। আমাদের দেশে যখন যাই, বড় হাসপাতালটার দিকে চেয়ে আমার সব কথা মনে পড়ে যায়। মেসোমশাইয়ের নামেই হাসপাতাল। মেসোমশাইয়ের সেই প্রাসাদ তুল্য বাড়িটা, যার 7 লক্ষ টাকার সম্পত্তি, সব মাসিমা দান করে গিয়েছিলেন। শেষ জীবনটা ছেলেদের ছোট বাড়িতে কেটেছে তার। অত বড় বাড়িতে ওই ঐশ্বর্যের মধ্যে এতদিন কাটিয়েও এখানে কোনো অসুবিধে হতো না তার। মেসোমশাইয়ের নামে হাসপাতাল যেদিন প্রতিষ্ঠা হলো, সেদিনও মাসিমা একবারও দেখতে গেলেন না। যার টাকা তারই নামে হাসপাতাল। প্রকাণ্ড মিটিং হলো। মেসোমশাইয়ের গুণকীর্তন করে কত লোক কত কি বক্তৃতা দিল। সামান্য অবস্থা থেকে কেমন করে ধনী হয়েছিলেন সেই ইতিহাস। এতটুকু অহংকার ছিল না মানুষটার, বিদ্বেষও না। অনলস কর্মপ্রাণ মহাপুরুষ। কর্মই ছিল তার ধ্যান জ্ঞান। জীবনে এক মুহূর্তের জন্যও তিনি অলস হননি। প্রতিটা মুহূর্ত তার কর্ম সাধনায় কেটেছে।
তিনি কর্মপ্রাণ, কর্মপ্রতীক, কর্মবীর মানুষ। শেষে তার বিধবা স্ত্রীর দানশীলতা ও অচলা প্রতিভক্তির জন্যে ধন্যবাদ জানিয়েও একটা প্রস্তাব পাঠ করা হয় সভায়। আদর্শ হিন্দু রমণী হিসাবে মাসিমার নামও লেখা রইল হাসপাতালের খাতায়। তবু হাসপাতালটার দিকে চাইলেই আমার কেবল মনে পড়ত মাসিমার কথাগুলো। সারা জীবন আমাকে জ্বালিয়ে খেয়েছে রে সে মানুষ, আর তার টাকা ছোবো আমি? ওই অকম্মা লোকের হাতে পড়ে আমার সারা জীবন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আমার সোনার টুকরো ছেলেরা বেঁচে থাক, তাদের খুঁতকুড়ো যা জোটে তাই খাবো, তবু সে মানুষের টাকা আমি ছুঁচ্ছি নে। দেখিনিস তুই। 40 বছরের বিবাহিত জীবন আর 21 বছরের বিধবা জীবন, এই এতদিনের একনিষ্ঠ প্রতিনিন্দার পরে যথারীতি একদিন সকালে মাসিমার মৃত্যু খবর শুনেও মনে মনে চমকে উঠেছিলাম, তা মনে আছে। শুনছিলেন আজকের গল্প শ্রী বিমল মিত্র রচিত আমার মাসিমা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।